হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব ৪৭। স্বস্তি নিঃশ্বাস ছাড়ল ওরা। ভদ্রলোক ঘুমালেই শান্তি। ছটফট করতে করতে একসময় ওরার চোখে ঘুম নেমে এলো, কিন্তু আরিশ এখনো জেগে আছে। তবে সেটা ওরাকে বুঝতে দেয়নি। ওরা ঘুমিয়ে গেছে এটা বুঝতে পেরে ধীরে ধীরে উঠে বসলো আরিশ। মন মেজাজ খারাপ তার। বিছানা ত্যাগ করে ওয়াশরুমের দিকে এগোলো সে। আপাতত ঠান্ডা পানিতে গোসল করতে হবে, তবে যদি মন ও শরীর শান্ত হয়। গুড মর্নিং তামান্না ভাটিয়া। সকাল সকাল রান্নাঘরে এসে উপস্থিত হলো তালহা। তামান্না নাস্তা তৈরি করতে ব্যস্ত। আজকে বাড়িতে অনেক কাজ। সন্ধ্যায় ওরা জন্মদিন উপলক্ষে পার্টি আছে। শুভ সকাল, আপনার অফিস নেই আজ? তালহা ইতিমধ্যেই ফলের ঝুড়ি থেকে একটি লাল আপেল তুলে নিয়ে খেতে শুরু করেছে। তার পরনে ছিল অ্যাশ রঙের একটা শার্ট ও নীল জিন্সের প্যান্ট। না, ভাবির জন্মদিন উপলক্ষে গোটা অফিস বন্ধের ঘোষণা দিয়েছে ভাইয়া। মাঝে মধ্যে অবাক হই, কেন? প্রথম প্রথম ভাবির সাথে কত খারাপ ব্যবহার করতেন ভাইয়া। ভাবিও কয়েকবার পালিয়ে গিয়েছিলেন থাকবে না বলে। অথচ এখন দেখুন দুজনের মধ্যে কত ভালোবাসা। এটাই তো পবিত্র সম্পর্কের আসল শক্তি আম্মু। বিয়ে একটা পবিত্র বন্ধন। স্বামী আর স্ত্রীর মধ্যে একটা স্বাভাবিক টান নিজে থেকেই গড়ে ওঠে। তামান্না নিজের কাজেই ব্যস্ত। তালহার দিকে না তাকিয়ে কথা বলে যাচ্ছে। ফলে আচমকায় তালহা পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। চমকালো তামান্না, এই, কেউ দেখে ফেলবে তো, ছাড়ুন। তাহলে তুমি আমার দিকে দেখো একবার। তামান্নাকে নিজের দিকে ফেরালো তালহা। ভয়ে গলা শুকিয়ে আসছে মেয়েটার। যদি কেউ দেখে ফেলে মহা মুশকিল হয়ে যাবে। তামান্নার এক বান্ধবী, সেও অন্যের বাসায় কাজ করে। সেই মেয়েটিও বাড়ির মালিকের ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তারপর একদিন সেটা বাড়িতে জানাজানি হয়ে যায় এবং মেয়েটিকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। মালিকের ছেলেটি কেবলই মেয়েটির সাথে সময় কাটিয়েছিল। এই ঘটনায় মেয়েটি অনেক কষ্ট পেয়েছিল। গতকালই তামান্না তার বান্ধবীর থেকে এসব জানতে পারে। ফলশ্রুতিতে ভেতর ভেতর তামান্নার ভীষণ চিন্তা হচ্ছে, যদি তালহাও ওই ছেলের মতো তার সাথে শুধু সময় কাটানোর জন্য সম্পর্কে জড়িয়ে থাকে, তখন কি হবে? তামান্না তো সত্যি তালহাকে মন দিয়ে ফেলেছে। তার উপর বিষয়টা জানাজানি হলে যদি আরিশ তাকে বাড়ি থেকে বের করে দেয়, তখন তামান্না কোথায় গিয়ে উঠবে? তামান্না, কি হয়েছে তোমার? এত অন্যমনস্ক হয়ে কি ভাবছো? আচমকা তালহার স্পর্শে নড়ে চড়ে উঠল সে। গালে হাত রেখে তামান্নার দিকে তাকিয়ে আছে তালহা। আপনি এখন যান এখান থেকে, আমার দেরি হয়ে যাচ্ছে। তালহা ছাড়ল না তাকে। উপরন্তু কি হয়েছে সেসব জিজ্ঞেস করতে ব্যস্ত হয়ে উঠল। দুদিন ধরে সাবিয়ার সাথে কথা হচ্ছে না তাসলিমা খাতুনের। সেই নিয়ে ভীষণ চিন্তিত তিনি। এক কাপ চা খেলে যদি একটু ফ্রেশ লাগে, সেই উদ্দেশ্যে রান্নাঘরের দিকে এগোচ্ছেন তাসলিমা। তোমাকে এত চিন্তিত দেখতে ভালো লাগে না আমার। তালহা তামান্নার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। তামান্না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিভাবে বলবে সে? তার মনে সন্দেহ বাসা বেঁধেছে। কিভাবে বলবে? তালহাকে সে বিশ্বাস করতে পারছে না। মনের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে তার। তালহা! আচমকা মায়ের কণ্ঠস্বর পেয়ে চমকালো তালহা। তামান্নাও তালহার থেকে দূরে সরে দাঁড়ালো। যে ভয় পাচ্ছিল ঠিক সেটাই হলো আজ। তাসলিমা খাতুনের চোখে মুখে রাগের ঝলকানি। তালহা পরিস্থিতি সামলে নিতে মায়ের কাছে এগিয়ে গেল। মা, চলো আমরা বসে কথা বলছি। তাসলিমা খাতুন কোনো কথা না বলে হনহনিয়ে ড্রয়িং রুমের দিকে এগোলেন। তামান্না তালহার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। তালহা কিছু না বলে মায়ের পেছন ছুটল। পিছনে পড়ে রইল তামান্না। আরিশ! আরিশ! ড্রয়িং রুমে এসে চিৎকার চেঁচামেচি জুড়ে দিলেন তাসলিমা খাতুন। ওরা কেবলই সিঁড়ি বেয়ে নিচতলায় আসছিল। চাচি শাশুড়িকে এভাবে চেঁচাতে শুনে দ্রুত ড্রয়িং রুমে পৌঁছলো সে। তালহা এর মধ্যে মায়ের কাছে এসে দাঁড়ালো। মা, এসব কি করছো? ভাইয়াকে কেন ডাকছো? যা করেছি আমি করেছি। আমার সাথে কথা বলো প্লিজ। আমি তোর সাথে পরে কথা বলবো। আগে ওই কাজের মেয়েকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতে হবে। মা, চুপ কর তুই। ওসব মেয়েরা সব পারে, নিশ্চয়ই তোর মাথাটা খেয়েছে। মায়ের মুখের ওপর আর কিছুই বলতে পারল না তালহা। ঘটনা অনেক দূরে যাবে এখন, এই বিষয়ে ভালো করে বুঝতে পারছে সে। ওরা তাসলিমা খাতুনের সামনে এসে দাঁড়াতেই বললেন তিনি, তোমার স্বামীকে ডেকে নিয়ে এসো ওরা। কিন্তু কি হয়েছে চাচি? সকাল সকাল এভাবে রাগারাগি করছেন কেন? কি হয়েছে সেটা ওই কাজের মেয়েকে গিয়ে জিজ্ঞেস করো। তোমার সাথে তো তার খাতির আছে। ওরা কিছু বুঝতে পারছে না তামান্না কি এমন করলো যার জন্য তাসলিমা খাতুন এত রাগারাগি করছেন। ওরা তামান্নার সাথে কথা বলার জন্য সোজা রান্নাঘরের দিকে এগোলো এবার। ঘুম ঘুম চোখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আরিশ। চাচির চেঁচামেচিতে ঘুমানো মুশকিল। কিন্তু কথা হলো, ভদ্রমহিলা এত খেপলেন কেন? ওরাও রুমে নেই। ভ্রু কুচকে ফেললো আরিশ। কোনো মতে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে গেল সে। ওরা তামান্নার সাথে কথা বলে যা বোঝার বুঝে গেছে। ড্রয়িং রুমের একপাশে তাকে নিয়ে দাঁড়িয়ে আছে ওরা। তালহা মাকে শান্ত করতে অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তাসলিমাকে থামানো যাচ্ছে না। মাকে ভীষণ ভালোবাসে ছেলেটা, তার উপর বোনটাও দেশে নেই এখন।
সব মিলিয়ে মাকে কোনো কড়া কথাও বলতে পারছে না তালহা। কি হয়েছে, সকাল সকাল এত চেঁচামেচি চিৎকার করছেন কেন? আরিশকে দেখে চুপ করে গেলেন তাসলিমা। তামান্নাও অরাসহ তালহাও আরিশের দিকে তাকিয়ে আছে। চাচির মুখোমুখি এসে দাঁড়ালো আরিশ। তাসলিমা খাতুন কান্নায় ভেঙে পড়লেন, বললেন, তোমার চাচা দুনিয়া ছাড়ার পর এই ছেলেটাই আমার একমাত্র ভরসা, আর সেই ছেলেটার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে ওই কাজের মেয়েটা। তাসলিমা তামান্নার দিকে ইশারা করলেন, পরক্ষণে ফের বলে উঠলেন, তুমি এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করে দাও বাবা, নইলে আমি চলে যাচ্ছি। শান্ত হন, আমি দেখছি। আরিশ অরার দিকে তাকালো একবার, তারপর তামান্নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তামান্না, তুই কি করেছিস তালহার সাথে? তামান্না তালহার দিকে তাকালো। তালহা চুপচাপ দাঁড়িয়ে আছে। তাসলিমা খাতুন ছেলের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছেন। ওরা তামান্নার হাতটা শক্ত করে ধরলো। তাকে কিছুটা ভরসা পেল মেয়েটা। আমি কিছু করিনি ভাইয়া। কিছু না হলে চাচা এসব কি বললেন? ভাইয়া আমি বলছি। আচমকা তালহা এমন কথা বলায় কিছুটা বিরক্তি প্রকাশ করলেন তাসলিমা খাতুন। ছেলের দিকে দ্বিগুণ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। হ্যাঁ বল। আমি তামান্নাকে পছন্দ করি, ভালোবাসি ওকে। আমরা রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলছিলাম, মা সেটাই দেখে ফেলেছে। তালহা, একটা কাজের মেয়েকে কখনোই মানতে পারবো না আমি। রাগে থরথর করে কাঁপছেন তাসলিমা। তামান্নার ঠোঁটের কোণে ম্লান হাসি রেখা। তালহা তো তার পাশে আছে, এটাই অনেক। চাচি শান্ত হন। কাজের মেয়ে কারো জন্মগত পরিচয় নয়। তামান্না আমার বোনের মতো। এ বাড়িতে আছে অনেকগুলো বছর। শুধু কাজ নয়, বোনের মতো খেয়াল রেখেছে আমার। তার মানে কি বলতে চাইছো তুমি, ওই মেয়েকে তালহার বউ করে নেব? সমস্যা কোথায় চাচি? ওরা দুজন দুজনকে পছন্দ করে, ভালোবাসে। সমস্যা নেই, ওই মেয়ের কোনো পরিবার আছে। আমার বোন সে। তামান্না এদিকে আয়। ওরা তামান্নাকে ইশারায় আরিশের কাছে যেতে বলল। তামান্না ধীর পায়ে এগিয়ে গেল আরিশের কাছে। আজ থেকে তামান্না আমার বোন, আর তেজরিন খান আরিশের বোন মানে বংশমর্যাদা, সম্পত্তি সবকিছুই থাকবে তার। আশা করি এখন আপনার কোনো সমস্যা হবে না চাচি। তাসলিমা খাতুন অবাক হচ্ছেন, একটা কাজের মেয়েকে নিজের বোনের মর্যাদা দিয়ে দিচ্ছে আরিশ। এতটা উদার কবে থেকে হলো সে? সবকিছুই অরার জন্য হয়েছে। তালহা মায়ের সামনে গিয়ে দাঁড়ালো, শান্ত স্বরে বলল, মা, পারিবারিক মর্যাদা, জায়গা জমি দিয়ে কি করবে? তোমার ছেলের সুখের থেকেও কি এসব বড়? আমি তো কোনো আরিশের বোনকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছি একটা সাধারণ মেয়েকে। হাসি খুশি সবার কথা ভাবে, আমাকে ভালোবাসে সে। এতটুকুই আমার জন্য যথেষ্ট। যা ইচ্ছে তাই করো তুমি, আমি তোমার কোনো বিষয়ে থাকবো না আর। তাসলিমা খাতুন হনহনিয়ে ড্রয়িং রুম থেকে চলে গেলেন। তামান্না ফুপিয়ে কেঁদে উঠল। আরিশ তার মাথায় হাত রাখলো। কাঁদছিস কেন বোকা মেয়ে? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব। সন্ধ্যায় পার্টি আছে, সবাই যার যার কাজ কর গিয়ে। তালহা, জি ভাইয়া। ডেকোরেশনে যেন কোনো ত্রুটি না থাকে, আর কেকটাও ঠিক সময় যেন আসে। আমি সব কিছু দেখে নেব, নো টেনশন। ওকে। ওরা রুমে চলো। ওরা মাথা নেড়ে সম্মতি জানিয়ে সিঁড়ির দিকে এগোলো। আরিশও ধীরে ধীরে এগোলো ওরার সাথে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইল কেবল তালহা ও তামান্না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেয়েটা, চোখে জল। তালহা আশেপাশে নজর বুলিয়ে এগিয়ে গেল তার দিকে, তারপর আচমকায় কোলে তুলে নিয়ে রান্নাঘরের দিকে এগোলো। তামান্না অবাক হয়ে তাকিয়ে রইল কেবল। রুমে ঢুকে দরজা আটকে দিয়ে অরাকে দেওয়ালের সাথে চেপে ধরল আরিশ। কিছুটা ভড়কে গেল অরা। আপনার কি হলো? আমার আগে রুম থেকে বেরিয়ে গিয়েছিলে কেন? ঘুম থেকে উঠে তোমার মুখ দেখতে পেলাম না কেন, হামিংবার্ড? ওরা থতমত খেয়ে তাকিয়ে আছে। এটাও কোনো কথা? আরিশ ওরার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল। আস্তে ধীরে ঠোঁটের কারুকার্য বৃদ্ধি পেতে লাগলো। ওরা চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে আরিশের পিঠ শক্ত করে আঁকড়ে ধরল। আচমকায় মৃদু চিৎকার করে উঠল মেয়েটা। আরিশের ঠোঁটের কোণে কুড়ো হাসি। ওরাকে ছেড়ে বিছানায় গিয়ে বসলো সে। ওরা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে কাঁধের দিকে তাকালো। রক্ত বের হচ্ছে, কপাল কুঁচকে ফেললো ওরা। মাঝে মধ্যে আরিশকে অসহ্য লাগে তার। ব্যথায় চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে মেয়েটার। মলম লাগবে? আপনি। ওরা কথা শেষ করতে পারে না আরিশ, তার আগে ওরার কোমরে হাত রেখে নিজের সাথে মিশিয়ে ফেলে। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। বড় বড় চোখ করে তাকিয়ে রইল ওরা। এত দ্রুত কিভাবে কাছে এলেন ভদ্রলোক? আরিশ ওরাকে দাঁড় করিয়ে পাশের ড্রয়ার থেকে একটা মলম বের করলো। তারপর ডান হাতের আঙুলের সাহায্যে ওরার কাঁধে মলম লাগাতে লাগলো। আমি সাপ হয়ে দংশন করি, ওঝা হয়ে বিষ ছাড়ি, বুঝলে? না, আপনাকে বোঝা আমার ক্ষমতার বাইরে। অনলাইনে খাবার অর্ডার করিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হলাম তো, আবার হও। কিছু বলল না ওরা, চুপচাপ ওয়াশরুমের দিকে গেল কেবল। মাঝে মধ্যে ওরার মনে সংশয় দেখা দেয়, আরিশের সাথে আদৌ কি সারা জীবন থাকতে পারবে ওরা? দুদিন ধরে সাবিয়ার সাথে কথা হয়নি মেহরাবে, সেজন্য বড় অস্থির হয়ে আছে তার মন। হুট করে কি হলো মেয়েটার, ভাবতে ভাবতে ফোন হাতে নিয়ে আরেকবার কল করলো সাবিহার নম্বরে। এবার কল ঢুকেছে। অধীর আগ্রহে ফোন কানে ধরে শোয়া থেকে উঠে বসলো সে। হ্যালো। কি হ্যালো? কি হয়েছে তোমার? দুদিন ধরে ফোন বন্ধ ছিল কেন?
আরে আমার ফোনে সমস্যা হয়েছিল, নতুন ফোন কিনতে কিনতে একটু সময় লাগলো। স্বস্তি নিঃশ্বাস ছাড়ল মেহরাব। সাবিয়ার ঠোঁটের কোণে হাসি। এক ছিল আরিশ, যার জন্য সাবিয়া সারাক্ষণ চাতক পাখির মতো অপেক্ষা করলেও সে কখনো সাবিয়ার দিকে তাকাতো না পর্যন্ত। আর মেহরাব, সে সদা সর্বদা সাবিয়াকে নিয়ে ভাবে। আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আপনার কথা বলুন। আমিও ভালো আছি। আচ্ছা, রাতে কল দিচ্ছি, আমি আগে মায়ের সাথে কথা বলে নেই একবার, উনিও নিশ্চয়ই চিন্তা করছেন। ওকে, আমিও বের হব, ওর জন্মদিন উপলক্ষে পার্টি আছে, আরিশ ইনভাইট করলো, তোমাকে মিস করব। কেন? থতমত খেলো মেহরাব। কেন মিস করে এটা কি বলতে হয়? এমনি সবাই থাকবে, তুমি নেই সেজন্য। ও আচ্ছা, ওকে, বাই বাই। কল কেটে মুচকি মুচকি হাসতে মেহরাব। কিভাবে যে এই সাবিয়ার প্রতি এতটা অনুভূতি প্রবণ হলো সে নিজেও জানে না। সন্ধ্যার মিষ্টি বাতাস খানবাড়ির বিশাল আঙিনায় হালকা দোল খাচ্ছে। সাদা সোনালি রঙের ফেয়ারি লাইটে সাজানো গোটা বাগান যেন কোনো পরীদের রাজ্য। গেটের বাইরে থেকে তাকালেই মনে হয় এ যেন এক রাজপ্রাসাদে ঢোকার আমন্ত্রণ। আজ ওরা জন্মদিন, মাত্র 20-এ পা দিয়েছে সে। পুরো বাড়ি আলোয় ঝলমল, সাজে গানে গেস্টে জমজমাট পরিবেশ। মেয়েরা এসেছে, তালাহ তামান্না ব্যস্ত এক এক কোণে। ওরা তখনও নিজের ঘরে আয়নার সামনে বসে পার্টির জন্য তৈরি হচ্ছে। নয়না ইতিমধ্যেই তৈরি হয়ে পার্টিতে যোগ দিয়েছে। বিছানার কোণে দাঁড়িয়ে আরিশ তাকিয়ে আছে ওরার দিকে গভীরভাবে। তার চোখ ওরাকে পা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে স্ক্যান করছে, যেন প্রথমবার দেখছে। আরিশের পরনে ছিল কালো সিল্ক শার্ট, যার বোতাম খোলা ছিল এক দুটি, রুচিশীল অথচ একটু বেপরোয়া। তার ওপর ধূসর টেক্সটার ব্লেজার, নিখুঁতভাবে কাটানো। হাতে রোলেক্স ঘড়ি, কালো ডায়ালের অভিজাতটা যেন চুপি চুপি কিছু বলছে। পায়ে চকচকে লেদার লোফার, চোখে হালকা ব্রাউন কন্ট্রাস্ট সানগ্লাস, যা সে কেবল কপালে ঠেলে রেখেছে। চুলে জেল দেওয়া হলেও সেটা সেটিং ন্যাচারাল ওয়েভের মতোই। গালের হালকা দাড়ি, গোফের শৌখিনতা, ঠোঁটের কোণে অদ্ভুত এক রহস্যময়তা। অরার কানে অর্নামেন্টস পরে নিতে ব্যস্ত। আমি হেল্প করছি, হঠাৎ বলে উঠল আরিশ। অরার হাত থেকে কানের দুল নিয়ে নিল সে। পার্লার থেকে লোক আনতে বলেছিল আরিশ, কিন্তু অরার আপত্তিতে তা সম্ভব হয়নি। আমি নিজেই করে নিতাম তো। চুপ করে বসো, হালকা গম্ভীর কণ্ঠে বলল আরিশ। ওরা কোনো আপত্তি না করে চুপ করে বসলো। আরিশ ধীরে ধীরে তার কানে দুল পরিয়ে দিতে লাগলো। কানের লতিতে আরিশের আঙুলের কোমল স্পর্শে কেঁপে উঠল ওরা। আরিশ যেন ইচ্ছে মতো সময় নিচ্ছে, ইচ্ছে মতো তাকে জ্বালাচ্ছে। অবশেষে দুল পরিয়ে দিয়ে এক পলক তাকালো আয়নায়। সব ঠিক আছে? ওরা নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। আয়নার দিকে তাকিয়ে আরিশ হালকা মাথা নাড়িয়ে আর হাত দিয়ে ইশারা করলো সবকিছু একদম ঠিকঠাক। ক্রিম কালারের ফ্লোর লেন্থ গাউনটা যেন ওরার শরীরে নিচে থেকেই লেপ্টে গেছে। নরম শাটিন আর চিকন জর্জেটের মিশেলে বানানো সেই গাউন। কোমরের কাছে ছিল হালকা কুচি আর বুকের ওপর সূক্ষ্ম সিকোয়েন্স কাজ। গাউনের পেছনে লম্বা টেইল, হাঁটার সময় যেটা রাজকীয় একটা ছাপ রাখছিল। চুলগুলো ঢেউ খেলানো করে খুলে রাখা, কাঁধ ছুঁয়ে নেমে এসেছে। পেছনে একটা সাদা ফুলের ক্লিপে চুলের অল্প একপাশ আটকে রাখা। চোখে হালকা স্মোকি আই মেকআপ, তবে খুব সফট, যাতে তার বড় বড় চোখ দুটো আরও গভীর, আরও আবেগময় লাগে। ঠোঁটে মেরুন লিপস্টিক, যা তার গাউন আর গলার রঙের সঙ্গে অসাধারণভাবে মানিয়ে গেছে। গলায় ছিল চিকন ডায়মন্ড চেইন, হাতে হালকা ব্রেসলেট আর কানে ঝুলন্ত পার্ল ড্রপ দুল, যা আরিশ নিজে পরিয়ে দিয়েছে। পায়ের পাতায় হালকা হিল আর তার নখগুলো ম্যাচিং মেরুন শেডে রাঙানো। আরিশের ইশারায় ওরা মুচকি হাসলো। চলো, পার্টিতে যাওয়ার সময় হয়েছে। চলুন। আরিশের হাতটা নিজের হাতের মধ্যে রেখে ঘর থেকে বেরিয়ে গেল ওরা। ওরা আর আরিশ হাত ধরে বেরিয়ে এলো ঘর থেকে। করিডোর জুড়ে ছড়িয়ে পড়েছে গোলাপি আর সাদা বেলুনের ছায়া। কাঁচের জানালা দিয়ে দেখা যাচ্ছে গার্ডেনে থাকা গেস্টদের হাসি আনন্দে মেতে ওঠা মুখগুলো। হালকা বাজছে ইংলিশ জাজ মিউজিক। তাদের দেখে প্রথম এগিয়ে এলো নয়না, চোখে মুখে উৎফুল্লতা। আপাই, ইউ লুক স্ট্যান্ডিং। তুইও কম না, মুচকি হেসে বলল ওরা। মেহরাব তখনই পাশ থেকে এগিয়ে এসে বলল, হ্যাপি বার্থডে ওরা। হাত বাড়িয়ে ফুলের একটা ছোট টব দিল সে। ওরা মৃদু হাসলো, থ্যাংক ইউ। আরিশ আর চোখে তাকিয়ে দেখছে সব। তালহা মাইক্রোফোন হাতে নিয়ে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম দ্য বার্থডে গার্ল। সবাই করতালি দিয়ে উঠল। ওরা আর আরিশ ধীরে ধীরে নামলো সিঁড়ি বেয়ে নিচে, যেন রূপকথার কোনো রাজকন্যা তার রাজপুত্রের হাত ধরে প্রবেশ করছে আলোকোজ্জ্বল মঞ্চে। সবার করতালির মাঝে কেক সামনে এগিয়ে আনা হলো। কেকটা ছিল একেবারে রাজকীয়, 3 স্তরের ভ্যানিলা স্ট্রবেরি ফিউশন কেক, যার প্রতিটা স্তরে ছিল শিল্পীর মতো করে সাজানো কাজ। নিচের বড় স্তরটা ছিল হালকা গোলাপি রঙের, তার উপর সোনালি অ্যাডিবল পেইন্ট দিয়ে আঁকা ফুলের লতাপাতা। মাঝের স্তর ছিল ক্রিম কালারে, জড়ানো ছিল সাদা মুক্তোর মতো ছোট ছোট চকলেট বল। তার উপরের স্তরটা পুরোপুরি সাদা, যার চারিদিকে লাইট পিঙ্ক রোজ ফ্লাওয়ার তৈরি করা হয়েছিল।
ফ্রেশ ক্রিম দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছিল কেকের মাথায় বসানো ছোট্ট একটা সোনালি ক্রাউন, যেন ওরা রাজরানী হয়ে ওঠার প্রতীক। কেকের একপাশে চকলেটে লেখা ছিল হ্যাপি 20 আওয়ার মুনলাইট। ওরা চারপাশে ছিল স্নোফেক আর তারা ছোট ছোট এডিবল ডিজাইন। কেকের চারপাশে প্যালেটের মতো ছড়িয়ে দেওয়া ছিল রোজ প্যালেটস আর মিনি ম্যাকারুনস। আরিশ ঝুঁকে গিয়ে ওরার কানে কানে বলল, তোমার হাসিটা আজ আলাদা লাগছে হামিংবার্ড। ওরা হেসে বলল, কারণ আপনার সাথে এটা আমার জীবনের প্রথম জন্মদিন। আরিশ হাসলো, কেবল কিছু বলল না। কেক কেটে প্রথম টুকরোটা তুলে ধরলো ওরা আরিশের মুখের সামনে। আরিশ একটুখানি হাসে, সেটা খেয়ে নিয়ে বলল, হ্যাপি বার্থডে মিসেস খান, তোমায় পেয়ে আমার জীবন পূর্ণ। সেম টু ইউ। এরপর মা বাবা বোন তালহা তামান্নাকে কেক খাইয়ে দিল ওরা। রাতের আকাশে আতশবাজি ফুটছে, মেহেরাব নয়না তালহা তামান্না সবাই মিলে দোল খাচ্ছে আনন্দে। ওরা একটু দূরে এসে দাঁড়ালো একা, আকাশের দিকে তাকিয়ে। আরিশ পেছন থেকে এসে ওর পাশে দাঁড়ালো। কি ভাবছো? ভাবছি আমার জীবনে এমন মানুষ না থাকলে হয়তো আজকের এই রাতটার কোনো মানে থাকতো না। আরিশ ওর কাঁধে হাত রাখলো। আমি আছি সবসময় হামিংবার্ড, তুমি থাকবে তো? আরিশের চোখে মুখে ভয় ফুটে উঠেছে। দিন যতই এগোচ্ছে ততই ওরাকে হারানোর ভয় জেঁকে বসছে তার মনে। ওরা তাকালো আরিশের চোখে গভীরভাবে। আপনি এভাবে রেখে দিলে আমি কিভাবে না থেকে পারবো? আপনি তো জোর করে ধরে রাখবেন আমাকে। ফিক করে হেসে উঠল ওরা। আরিশও হাসলো। এটাই বাস্তব। আরিশ কখনোই ওরাকে দূরে সরতে দেবে না।